উত্তরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী বিভিন্ন জায়গা থেকে স্কুলের কলেজের ছেলেমেয়েরা আমাকে ফোন দিচ্ছিল যে ভাইয়া কালকে আমরা আন্দোলনে নামতে চাই, আমরা কীভাবে নামবো, কোথায় নামবো, আপনারা কোথায় থাকবেন। চারিদিকে মানুষের এত আনন্দ উৎসব। তো ভাই হেলমেট ছাড়াই আমার বাইকের পিছনে বসেন। তো যখন মঞ্জুরুল ভাই, তো ভাই যখন আমাদেরকে লক্ষ্য করে গুলি করা হচ্ছিল তখন আমি জোর করে ভাইকে হেলমেট পরাই দিই যে ভাই এই অবস্থা আসলে হেলমেট ছাড়া থাকা উচিত না। উত্তরা টঙ্গী থেকে যে বিশাল মিছিলটা আসে সেই মিছিল নিয়ে আমরা গণভবন দিকে যাইতে থাকি। তো এই যাওয়ার পথে প্রতিমধ্যে খবর আসে যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা মূলত তখন তো সারা পুরো রাস্তার মধ্যে মানুষের আনন্দ মিছিল, মানুষ স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে, কেউ শুকরানা নামাজ পড়তেছে, কেউ কাঁদতেছে, মানুষ মানুষকে জড়ায় ধরে কাঁদতেছে। তো এক অসাধারণ পরিবেশ ছিল তখন। এই দৃশ্যগুলো আসলে খুবই হৃদয় বিদারক ছিল। তো ওই সময়টায় ওই দিন একটা বিশেষ স্মৃতি হলো, আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তৎকালীন মঞ্জুরুল ইসলাম ভাই, তিনি উত্তরায় ছিলেন। তো ওনাকে নেওয়ার জন্য আমি আবার গণভবন থেকে উত্তরায় আসি। তো উত্তরা 1 নম্বর সেক্টরের মধ্যে হচ্ছে ভাই আটকা পড়েন। ভাই যে বাসায় ছিলেন বাসা থেকে নেমে আসেন এবং এসে এখানে পুলিশের গুলির মুখে পড়েন। এখানে যে উত্তরা থানা, যেটা উত্তরা পূর্ব থানার পুলিশ এবং উত্তরা পশ্চিম থানা, এই 2 থানার পুলিশে ব্যাপক আক্রমণ শুরু করে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে। এবং আমরা জসীমউদ্দিনের দিকে যাইতে থাকবো 1 নম্বর সেক্টর থেকে, এটাও হয় না। তো আমি জাস্ট ভাইকে নিয়ে বাইক স্টার্ট দিছি, ওই সময়টা আমাদেরকে লক্ষ্য করে গুলিগোলা ছোড়া হয়। তো আমরা অনেকটা পথ ঘুরে উত্তরা 4 নম্বর সেক্টর হয়ে কাওলা দিয়ে পরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা সেদিকে যাই। সেখান থেকে আমরা হচ্ছে ঢাকা মেডিকেলে যাই সর্বপ্রথম। ঢাকা মেডিকেল থেকে ঢাকা ইউনিভার্সিটি, এরপর ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসের দিকে আমরা যাইতে থাকি। তো আমরা যখন যাই জাস্ট মৎস্য ভবন পার হওয়ার সাথে সাথেই আবারও আমাদেরকে লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে। তো ইন্টারেস্টিংলি আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির মাথায় হেলমেট ছিল না। মানে চারিদিকে মানুষের এত আনন্দ উৎসব। তো ভাই হেলমেট ছাড়াই আমার বাইকের পিছনে বসেন। তো যখন মঞ্জুরুল ভাই, তো ভাই যখন আমাদেরকে লক্ষ্য করে গুলি করা হচ্ছিল তখন আমি জোর করে ভাইকে হেলমেট পরাই দিই যে ভাই এই অবস্থা আসলে হেলমেট ছাড়া থাকা উচিত না। তো 5ই আগস্ট মূলত এই 3টা জায়গায় সরাসরি আমি গুলির মুখে পড়ি। প্রথমত বসুন্ধরায়, দ্বিতীয়ত হচ্ছে উত্তরা এখানে 1 নম্বর সেক্টরে জসীমউদ্দিনের সামনে, আর তৃতীয়ত হচ্ছে মৎস্য ভবন পার হয়ে জাস্ট একটু সামনে আগানোর পরেই এই 3টা জায়গায় গুলির মুখে আমাকে পড়তে হয়। এবং সৌভাগ্যবশত প্রথম জায়গাটাতে আমার পিঠে গুলি লাগলেও, রাবার বুলেট লাগলেও, আর বাকি 2টা জায়গা থেকে নিরাপদে ফিরতে পারি। যে আমরাও ছিলাম সেখানে, এটা হচ্ছে জামাতের কেন্দ্রীয় অফিসে মগবাজারে। আমরা প্রথমত শিবিরের কেন্দ্রীয় অফিসে যাই। সেখানে আমাদের সবার উপস্থিতিতে কেন্দ্রীয় অফিস খোলা হয়। দীর্ঘ অনেক বছর, 1 যুগেরও বেশি সময় অফিসটা বন্ধ ছিল। তো সেটা খোলা হয়, আমরা ঢুকি। সেখানে সম্পূর্ণ 1 যুগ অব্যবহৃত থাকার ফলে যেটা হয়, প্রচুর অন্ধকার, জিনিসপত্র নষ্ট হয়ে আছে এরকম। সেখান থেকে আমরা সবাই জামাতের অফিসে যাই। তো সেখানে জামাতের আমির, সেক্রেটারি জেনারেল তখনও জেলে ছিলেন, নায়েবে আমির, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ জামাতের মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ সবাই সেখানে ছিলেন। তো সেখানে প্রাথমিক সবার সাথে মোলাকাত শেষে, কিছু গুরুত্বপূর্ণ আলাপ শেষে সেখানে মোনাজাত করা হয়। সেখানে সবাই এটা হচ্ছে যে আন্দোলনের মানে শেখ হাসিনা পালানোর আগে মানে সেখানে মোনাজাত ছিল, মঞ্জু ভাই কাঁদতেছে, সবুজ ইসলাম কাঁদতেছে যেন এই থেকে বিপদ থেকে যেন আমাদের রক্ষা করে, এরকম একটা ভিডিও ক্লিপ প্রচুর ভাইরাল হয়েছে পরবর্তী সময়ে। এটা হচ্ছে 5ই আগস্ট রাতেই, 5ই আগস্টের আগের ভিডিও না। আর 5ই আগস্টের আগে আসলে এভাবে বসার মতো পরিবেশ ছিল না। সেখানে মঞ্জুরুল ভাই উত্তরায় আমাদের পরিচিত একটা বাসায় ছিলেন। পুরো সময়টা এখান থেকে ভাই আন্দোলনের সার্বিক খোঁজখবর রাখা, নেতৃত্ব দেওয়া, লোকজনকে নির্দেশনা দেওয়া এখানে উত্তরা থেকেই উনি দিয়েছেন। আবার জামাতের নেতৃবৃন্দ পুরো মহানগরীতে যার যার স্পটেই তারা ছিলেন। সো 5ই আগস্টের আগে সবাই একসাথে বসে, 4-5 জন, ইসলাম খান সহ, ইসলাম মাসুদ সহ আরো কয়েকজন আছে এরকম আর কি। হ্যাঁ, এটা 5ই আগস্ট রাতের ঘটনা। 5ই আগস্ট রাতে মগবাজার কেন্দ্রীয় অফিসে, জামাতের কেন্দ্রীয় অফিসে। অভ্যুত্থানটা এককভাবে ছাত্র শিবিরের না, এটা আমরা কখনোই ক্লেম করি নাই।
এটা ক্লেম করাটা যুক্তিসঙ্গত না, কারণ সত্যিকার অর্থে আমরা এককভাবে আন্দোলনটা করি নাই। হ্যাঁ, সৌভাগ্যবশত আমরা আন্দোলনের লিডারশিপে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের সুযোগ হয়েছে রোল প্লে করার এবং সমন্বয়কদের সাথে মূল বিষয়গুলোতে ডিল করার। আমাদের প্রত্যেকটা স্পটে আন্দোলনে ছাত্র শিবির যেমন ছিল, অরাজনৈতিক শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটির, স্কুলের, কলেজের, আমার মনে আছে 18ই জুলাই যখন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় 17 জুলাই রাতে, সেদিন রাত থেকে উত্তরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী বিভিন্ন জায়গা থেকে স্কুলের, কলেজের ছেলেমেয়েরা আমাকে ফোন দিচ্ছিল যে ভাইয়া কালকে আমরা আন্দোলনে নামতে চাই, আমরা কীভাবে নামবো, কোথায় নামবো, আপনারা কোথায় থাকবেন। তো এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল আসলে। আমি জানি না তারা আমার নাম্বার কীভাবে তারা পেলো এবং তারা কীভাবে এইভাবে ইউনাইটেডলি যে আমরা সবাই বন্ধুরা মিলে নামবো, আম্মু নামতে দিচ্ছেন, আপনি একটু আম্মুর সাথে কথা বলেন। এরকম একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে, একটা ছেলে বলতেছে যে আমরা মেডিকেল স্টুডেন্টরা কালকে নামবো, আপনি একটু আমাদের মেডিকেল হোস্টেল সুপারের সাথে একটু কথা বলেন। তো এইভাবে সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনটাতে যুক্ত হয়েছে। এবার পলিটিক্যাল পার্টির দিক থেকে যেমন উত্তরায় এখানে ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্র দলের নেতাকর্মীদেরকে আমরা এখানে মাঠে পাইছি। রামপুরায় সেখানে ছাত্র দলের লোকাল নেতাকর্মীরা মাঠে ছিল, বাড্ডায় লোকাল নেতাকর্মীরা মাঠে ছিল, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিল তারাও মাঠে ছিল। যারা কখনো মাঠে নামে নাই এরকম নারীরা হিজাব পরে মাঠে চলে আসছে, আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা মাঠে চলে আসছে, আবার খুবই যারা খোলামেলা পোশাক পরে তারা মাঠে চলে আসছে, আবার হিজাব পরা নারীরাও আসছে। সো অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে যে পর্দানশীল বা খুবই খোলামেলা সকল শ্রেণী পেশার মানুষকে সেখানে দেখা গেছে। তো এইটা আসলে এককভাবে কোনো দলের বা এককভাবে ছাত্র শিবিরের কিংবা ছাত্র দলের বা বৈষম্য বিরোধী আন্দোলনের কারোই একক কোনো আন্দোলন ছিল না। এটা সম্মিলিতভাবে পুরো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের একটা আন্দোলন ছিল। আচ্ছা, যেটা বললাম যে আন্দোলনের হাসিনা পালানোর আগের মুহূর্তে আপনারা আসলে কারা কারা কিভাবে ছিল, কোনো গল্প আছে কিনা যে শুধুমাত্র শিবির না অন্যান্যরা ছিল, একসাথে পালিয়েছেন আমরা শুনলাম, কিন্তু এই বিষয়গুলো অনেকে লক্ষ্য করে জানতে চায় আসলে। শেষ দিনগুলোতে কে কোথায় ছিল এটা আন্দোলনের স্বার্থেই কৌশলগত কারণে গোপন রাখা হতো। আমি কোথায় থাকতাম সেটা ইভেন আমার ছাত্র শিবিরের অন্য কোনো গ্রুপকে জানতে দেওয়া হতো না। যদি তারা গ্রেফতার হয় যেন তারা আমার লোকেশনটা পুলিশকে, প্রশাসনকে দিতে না পারে। সো এই জায়গা থেকে সর্বশেষ কে কোথায় ছিল, কোন জায়গায় কারা অবস্থান করতেছে, এইটা মূল যেখান থেকে সমন্বয় করা হতো ওখানকার দায়িত্বশীলরা জানতেন। কিন্তু ওভারঅল পুরো ঢাকায় কারা কোথায় অবস্থান করবে এটা সবাইকে জানতে দেওয়া হতো না, শুধুমাত্র যে যেখানে থাকবে তাকে জানতে দেওয়া হতো।